আচ্ছা, এমনটা কি প্রায়ই হয় যে অনেক খাটাখাটনি করার পরেও পরীক্ষায় মনের মতো রেজাল্ট আসছে না, আর ক্লাসের টপারদের দেখে মনে হয় আমিও তোর মতোই করি, তাহলে আমার নম্বর কেন কম আসে? এই হতাশাটা কিন্তু খুব স্বাভাবিক। চলুন আজ আমরা এর একটা সমাধান খোঁজার চেষ্টা করি। আসলে সমস্যাটা কিন্তু পরিশ্রমের পরিমাণে না, সমস্যাটা হলো পড়ার কৌশলে। আসল লক্ষ্য তো শুধু পড়া শেষ করা নয়, বরং যা পড়া হয়েছে সেটাকে ঠিকঠাক মনে রাখা। আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই সহজ করে বোঝার চেষ্টা করব। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। আমরা সমস্যাটা বোঝা থেকে শুরু করে সেটার সমাধান পর্যন্ত ধাপে ধাপে এগিয়ে যাব। স্মৃতিশক্তি বাড়াতে হলে সবার আগে তো এটা বুঝতে হবে যে আমাদের ব্রেন বা মস্তিষ্ক ঠিক কিভাবে কাজ করে, তাই না? মানে কিভাবে সে তথ্য মনে রাখে। এই প্রসেসটা একবার বুঝে ফেলতে পারলেই কিন্তু বাকিটা অনেক সহজ হয়ে যাবে। আমাদের ব্রেনে তথ্য মূলত ৩টা ধাপ পেরিয়ে ঢোকে। প্রথমটা হলো সেন্সরি মেমোরি। ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা গাড়ির নম্বর প্লেট চোখে পড়ল, কিন্তু ১ সেকেন্ড পরে আপনি ওটা ভুলে গেলেন। কেন বলুন তো? কারণ আপনি ওটাতে তেমন মনোযোগই দেননি। এই যে ক্ষণিকের স্মৃতি, এটাই হলো সেন্সরি মেমোরি। এরপর তথ্যটা এসে পৌঁছায় শর্ট টার্ম মেমোরিতে। এটাকে একটা ওয়েটিং রুমের মতো ভাবতে পারেন। এখানে তথ্য খুব অল্প সময়ের জন্য অপেক্ষা করে। এর ধারণ ক্ষমতাও কিন্তু খুব কম। মনোযোগ না দিলেই তথ্যটা সোজা ডিলিট হয়ে যায়, আর মনোযোগ দিলে সেটা চলে যায় পরের ধাপে। একটা সহজ উদাহরণ দিই। মনে করে দেখুন তো, একসময় ল্যান্ডলাইনের যুগে মানুষ কত ফোন নম্বর মুখস্থ রাখত, আর এখন নিজের নম্বরটা ছাড়া আর কটা নম্বর মনে আছে? আসলে হয়েছে কি, টেকনোলজির ওপর নির্ভর করতে করতে আমাদের এই শর্ট টাইম মেমোরি ব্যবহার করার অভ্যাসটাই কমে গেছে। আর সব শেষে আসে আসল খেলোয়াড়, লং টার্ম মেমোরি, মানে আমাদের পার্মানেন্ট স্টোরেজ। প্রকৃত শেখাটা কিন্তু এখানেই হয়, যখন আমরা কোনো তথ্যের উপর বারবার মনোযোগ দিই। যেমন ধরুন আমাদের নাম, বর্ণমালা বা খুব কাছের মানুষের ফোন নম্বর। তখন ব্রেনে একটা শক্তিশালী কানেকশন তৈরি হয়, আর সেই তথ্যটা একেবারে পাকাপাকিভাবে থেকে যায়। তো এখন আসা যাক আমাদের মূল বিষয়ে। একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? আমাদের ব্রেন কিন্তু শুকনো লেখার চেয়ে ছবি বা ভিজুয়াল জিনিস অনেক সহজে আর অনেক ভালোভাবে মনে রাখতে পারে। এই যে ব্রেনের একটা ন্যাচারাল সুপার পাওয়ার, একে কাজে লাগানোর পদ্ধতিকেই আমরা বলছি ফটোজেনিক মেমোরি। আর এর পেছনে কিন্তু সলিড সায়েন্স আছে। আমাদের মস্তিষ্কের একটা অংশ, অক্সিপিটাল লোব, বিশেষভাবে তৈরি হয়েছে ছবি আর ভিজুয়াল জিনিস প্রসেস করার জন্য। ঠিক এই কারণেই দেখবেন একটা ডায়াগ্রাম বা রঙিন চার্ট দিয়ে কিছু বুঝলে সেটা অনেক দিন মনে থাকে। আচ্ছা, তাহলে এই ফটোজেনিক মেমোরি তৈরি করার জন্য আমাদের ঠিক কি করতে হবে? চলুন এবার সেই কার্যকারী কৌশলগুলো এক এক করে জেনে নেওয়া যাক। আমাদের প্রথম টেকনিকটা হলো ভিজুয়ালাইজেশন, মানে যা কিছু পড়া হচ্ছে সেটাকে মনে মনে একটা ছবির মতো করে ভাবা। যখনই কোনো কঠিন বা অ্যাবস্ট্র্যাক্ট টপিক পড়ছেন, চেষ্টা করুন সেটার একটা কাল্পনিক ছবি তৈরি করতে। দেখবেন বিষয়টা অনেক সহজ আর মনে রাখার মতো হয়ে যাবে। ব্যাপারটা সব সাবজেক্টের ক্ষেত্রেই কাজ করে। ধরুন আপনি বায়োলজিতে সালোকসংশ্লেষণ পড়ছেন। ভাবুন যে সূর্যের আলো এসে একটা পাতার উপর পড়ছে। আবার ফিজিক্সে যখন ত্বরণ বা অ্যাক্সেলারেশন শিখছেন, কল্পনা করুন যে আপনি গাড়ির অ্যাক্সেলারেটরে চাপ দিচ্ছেন। এমনকি পালং শাকে আয়রনের কথা পড়ার সময় পপাইয়ের কথা ভাবলেও কিন্তু কাজ হবে। টেক্সটের পাশাপাশি ফ্লোচার্ট আর ডায়াগ্রাম ব্যবহার করলে তো সোনায় সোহাগা। এরপর আসছে আমাদের দ্বিতীয় টেকনিক, মাইন্ড ম্যাপিং। এটা তথ্যগুলোকে গুছিয়ে মনে রাখার একটা অসাধারণ উপায়। ভাবুন আপনি একটা গাছের ছবি আঁকছেন। মাঝখানে থাকবে মূল টপিকটা, আর তার থেকে ডালপালার মতো বেরিয়ে আসবে সাবটপিকগুলো। পুরো ব্যাপারটা এক নজরে বুঝতে খুব সুবিধা হয়। আর মাইন্ড ম্যাপ বানানো কিন্তু খুবই সহজ। পেজের মাঝখানে মেইন টপিকটা লিখুন, তারপর সেখান থেকে শাখা প্রশাখা বের করে বাকি পয়েন্টগুলো যোগ করুন। বিভিন্ন রঙের কালি বা অ্যারো ব্যবহার করলে দেখতে আরও সুন্দর আর বুঝতে সহজ হবে। আর পরীক্ষার আগে কুইক রিভিশনের জন্য এর চেয়ে ভালো টুল আর হয় না, কারণ একটা পেজেই পুরো চ্যাপ্টারটা চলে আসে। আমাদের ৩ নম্বর টেকনিকটার নাম হল চাঙ্কিং। নামটা শুনে কঠিন মনে হলেও কাজটা খুব সহজ। এর মানে হল যে কোনো বড় বিষয়কে একবারে না পড়ে ছোট ছোট যৌক্তিক অংশে বা চাঙ্কে ভাগ করে নেওয়া। কারণ আমাদের ব্রেন একবারে অনেক ইনফরমেশন নিতে পারে না, কিন্তু ছোট ছোট ভাগ করে দিলে খুব সহজেই মনে রাখতে পারে। একটা উদাহরণ দিই, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। ধরুন হিউম্যান সার্কুলেটরি সিস্টেমের মতো একটা বড় আর জটিল টপিক। পুরোটা একসাথে পড়তে গেলে মাথা খারাপ হয়ে যাবে। কিন্তু যদি এটাকে ৩টা ভাগে ভাগ করে নেওয়া হয়, যেমন প্রথমে শুধু রক্তনালী,
তারপর রক্তের বিভিন্ন উপাদান আর শেষে হৃৎপিণ্ড, দেখবেন পড়াটা কত সহজ হয়ে গেছে। আর আমাদের 4 নম্বর কৌশলটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের, কালার কোডিং। এটা খুবই সিম্পল কিন্তু দারুণ এফেক্টিভ একটা মেথড। আইডিয়াটা হলো বিভিন্ন ধরনের তথ্যের জন্য বিভিন্ন রঙের হাইলাইটার বা কলম ব্যবহার করা। এই রঙগুলোই তখন এক একটা সিগন্যাল বা ট্রিগার হিসেবে কাজ করে, যা তথ্য মনে করতে সাহায্য করে। যেমন আপনি ঠিক করে নিতে পারেন যে সব গুরুত্বপূর্ণ সংজ্ঞা বা ফর্মুলা লাল রং দিয়ে মার্ক করবেন, সব উদাহরণ মার্ক করবেন সবুজ রং দিয়ে, আবার টিচারের দেওয়া কোনো স্পেশাল টিপস বা তথ্য হয়তো নীল রং দিয়ে লিখলেন। এভাবে করলে নোটগুলো দেখতেও ভালো লাগে আর পড়ার সময় কোনটার কি গুরুত্ব সেটা এক নজরেই বোঝা যায়। এতক্ষণ আমরা যে 4টা টেকনিক নিয়ে কথা বললাম সেগুলোকে একসাথে বেঁধে রাখার জন্য এখন আসছে আমাদের ফাইনাল এবং সবচেয়ে শক্তিশালী কৌশলটা। এটাই সেই জিনিস যা প্যাসিভ লার্নিংকে অ্যাক্টিভ আর পার্মানেন্ট জ্ঞানে বদলে দেবে। এই টেকনিকটার নাম হলো অ্যাক্টিভ রিকল। এর মানে কি? এর মানে হলো শুধু বইয়ের পাতা উল্টে যাওয়া বা রিডিং পড়া নয়, বরং মস্তিষ্ককে জোর করে তথ্যটা মনে করতে বলা, মানে ব্রেইনকে অ্যাক্টিভলি কাজ করানো। যখন নিজেকে প্রশ্ন করা হয়, আচ্ছা আমি এইমাত্র কি পড়লাম, তখনই আসল শেখাটা হয় আর মেমোরিটা মজবুত হয়। আর অ্যাক্টিভ রিকল প্র্যাকটিস করার কিন্তু অনেক মজার উপায় আছে। যেমন একটা টপিক পড়ার পর বইটা বন্ধ করে ভাবুন কি শিখলেন। উত্তর না দেখে প্র্যাকটিস কোয়েশ্চেন সলভ করুন। বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করতে পারেন, যেখানে একে অপরকে প্রশ্ন করবেন, অথবা ফ্ল্যাশ কার্ডও বানাতে পারেন, একদিকে প্রশ্ন আরেকদিকে উত্তর। মূল কথা একটাই, ব্রেনকে দিয়ে কাজ করানো, ওকে অলসভাবে বসে থাকতে না দেয়া। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? শেখা মানে শুধু ঘন্টার পর ঘন্টা বই নিয়ে বসে থাকা নয়। শেখা মানে হলো যা পড়া হলো তা কার্যকরভাবে মনে রাখা। তো এই যে এতগুলো কৌশল নিয়ে কথা হলো, এর মধ্যে কোনটা দিয়ে শুরু করা যায় বলে মনে হচ্ছে? প্রথম পদক্ষেপটা আজই নেওয়া যাক, কেমন?